যে এটা শ্বশুর না জানোয়ার, আমার এরকম মনে হইতেছে। তারপরে রুম থেকে চলে গেল। তারপর আরেকদিন হুট করে আমি বারিন্দায় বসাই, সেখান থেকে ডাক দিয়ে মানে বাজারে নিয়ে আসছে। তখন আমি ঘরে আসলাম, বাজারগুলো ঘরে রাখতেছি, এগুলা এগুলা বলে সে ঘরে ঢুকছে। তো আমি তো আগে বারান্দায় বসেছিলাম, রুম খুলে দিলাম। তো আমি আগে আগে আসলাম দরজা খুলে দিয়া। তো আমার শ্বশুরও আমার পিছন পিছন রুমের ভিতরে আসলো, আয়সা দরজাটা আটকাই দিল। আটকাই দিয়া আমরা জোর করে দস্তাদস্তি করে যাই হোক আমার সাথে শারীরিক মেলামেশা করে। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই, যখন তার নিজের লুঙ্গিটা খুলে ফেললো আমি পুরো অবাক। একটা মানুষের সর্বনিম্ন 8 ইঞ্চি 9 ইঞ্চি ওনার ঠা 10-11 ইঞ্চির উপরে ছিল, আর এত মোটা ছিল। লোকটা যেমন দেখতে খালো, তার জিনিসটাও খালো। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে আমার কিছু জীবনের ঘটনা তুলে ধরার জন্য, শেয়ার করার জন্য আসলাম। সবাই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো আমার নাম লিয়া, আমি যশোরের মেয়ে। পারিবারিকভাবে আমাদের দুই ফ্যামিলির সাথে বিয়ে হয়। হওয়ার পরে এই ফ্যামিলিতে ছেলেরা এক বাবার এক ছেলে আর দুই মেয়ে। যাই হোক, তার সাথে আমার বিয়ে হয়। হওয়ার পরে শাশুড়ি নেই, শাশুড়ি অনেক আগে মারা যায়। ননাস, ওনাদেরও বিয়ে হয় আগে, তারপরে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন পরে লক্ষ্য করি আমার শ্বশুরটা মানে একটা সুবিধার না, মানে নেশা পান করতো। মানে সংসারের যে একটা কিয়াল, ওইসব তার ছিল না। বাজার সদাই করতো না, নিজে অগুছানো ছিল, নেশা করতো। তো মানে সবসময় এইসব খারাপ নেশাতেই থাকতো। তো আমার হাজব্যান্ডটা আবার ভালোই ছিল, কর্মজীবী ছিল, এক পর্যায়ে ভালোই ছিল, খারাপ না। তো এরকম সংসার করতে করতে অনেকদিন পর আমার হাজব্যান্ড চিন্তা করলো, বাবা তো কিছু করে না, যাই আছে একটু বাড়ানোর চেষ্টা করি। তো ওই অসমবয়সী যারা বন্ধু বান্ধব আছে এরা বাহিরে থাকে, বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে হুট করে। তো অনেকদিন হয়ে গেল, 1.5 বছরের মতো হয়ে গেল। আমাদের সংসার জীবনে আস্তে আস্তে ভালোই চলছিল। শ্বশুর যেমনই হোক না কেন, আমার হাজব্যান্ড তো ভালো, তো ভালোইভাবে চলছিল। আমার শ্বশুরটা আসতো, খাওয়া দাওয়া করতো, চলে যেত। আমার হাজব্যান্ডের একটা দোকান ছিল, মানে তাকে মুদি দোকান বলে, সে ব্যবসা করতো। তো এরকম যখন কিছু চিন্তা ভাবনা করলো যে সে বাহিরে যাবে, তো কিছু টাকা জোগাড় করে সে বাহিরে চলে গেল। করার পরে হুট করে একদিন ভিসা পাসপোর্ট হয়। তারপর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায়। যাওয়ার পরে আমার শ্বশুর তো আগের থেকেই সংসারের প্রতি কোনো খেয়াল ছিল না। তো আস্তে আস্তে দেখি তার খেয়াল বাইরে গেল, যে কি লাগবে না লাগবে। আমি ভাবতাম হয়তো আগে ছেলে ছিল, তাই হয়তো সংসারের প্রতি আগ্রহ ছিল না। এখন তো আমি বাড়িতে একা, হয়তো আমার শ্বশুরে খেয়াল করে, বাবার মতো খোঁজখবর নেই। যেহেতু আমার হাজবেন্ড নেই, তো সে আমার খেয়াল নিত। এভাবেই যাই বলতাম বাবা নিয়ে আসতো বাজার থেকে, বা আমি যেটা চাইতাম সে আনার চেষ্টা করতো। এইভাবে কয়েকদিন যাইতে যেতে 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 তো আমার শ্বশুর আমার কাছে যাওয়ার চেষ্টা করে, কথা বলে, মানে অন্যরকম হয়ে যায়। মানে বাড়িতেই বেশিরভাগ সময় দিত, আর আগে সবসময় বাইরে করে থাকতো। কিছুদিন হলো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমার শ্বশুর বাড়িতে সময় দেয় বেশি। পরে একদিন আমি গোসলখানায় গোসল করতেছি, টিন দিয়ে বেড়াতো, টিনের আবার ফোটা মোটা ছিল। তো আমার শ্বশুর যেভাবেই হোক এদিকে আমার দেখছে একটা মহিলা কিভাবে গোসল করে। তো আমি গোসলখানায়, গায়ে কোনো রকম কাপড় চোপড় ছিল, কিন্তু যেটা থাকা না থাকা সমান, এরকম ভাবে ছিল। তো আমি তো জানি আমার শ্বশুর বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে ঢুকে হুট করে এভাবে দেখে ফেলাইছে। তো আমি আবার খেয়াল করলাম কখন চোখটা একটু ঘুরে গেছে, ঘোরার পরে আমার চোখ চলে গেছে টিনের যে। তো আমি জানি ওইটা আমার শ্বশুর ছাড়া কেউ না, আমি বুঝতে পারছি। তো আমি যখন এদিকে তাকাইলাম, তো আমার শ্বশুর একটু আড়াল হয়ে গেল। তখনই আমার ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হলো, যে হায় রে, শ্বশুর আমাকে দেখে ফেললো, একটা লজ্জা, আর শ্বশুর কেন কুচকি দিল। এটা ভেবে আমার খারাপ লাগতেছে, ভিতরে ভিতরে সংকোচ লাগতেছে। তো এভাবেই রান্না বান্না করি, বাবা বলে তারা খাবার দেয়, খাবার দিয়ে আসি, বাড়ির কাজ কাম করি। তো বাজার কি লাগে না লাগে আইনা দেয়। এমনভাবে যাইতে যাইতে যেতে যেতে আমার শ্বশুর কেমন জানি আমার সাথে একটু ঘেঁষাঘেঁষির চেষ্টা করে, আমার কাছে কাছে আসার চেষ্টা করে। তো একদিন শুয়েছি, আকাশে মেঘ ডাকতেছে, বজ্রপাতও হইতেছে। তো আমার শ্বশুর কি করলো, তার রুম থেকে দৌড়িয়ে আমার রুমে আসলো। আশা কয় আমাকে একটু ভয় ভয় লাগতেছে, আমি কি তোমার রুমে একটু
কিছুক্ষণ থাকতে পারি? তো আমি ভাবলাম মুরব্বী মানুষ হয়তো ভয় পাইতেছে। আমার বাবা যদি হয়তো, আমি তো ধারে অন্য মনে ডাকলাম। তো সে বসলো। বসার কিছুক্ষণ হলে সে আমাকে বলতেছে, আমি কি একটু শুয়ে থাকি? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, শুয়ে থাকেন। আমার কই তুমি আসো, আমি কই না, আমি বসে থাকি, আপনি শুয়ে থাকেন। তো উনি শুয়ে আমার হাতটা টান দিয়ে ধরলো। দরজা তো দেওয়া, বাহিরে বৃষ্টি, কারো খবর নেই। তো আব্বা আমার হাত টান দিল। শ্বশুর আমার হাত টান দিয়ে তার কাছে নিল। বলতেছে, আমার পাশে শুয়ে থাকো না, সমস্যা কি? সমস্যা হবে না, শুয়ে থাকো। তো আমি বললাম, না আব্বা, আমি শুনে না, আপনি শুয়ে থাকেন। তো পুরুষ মানুষ হাতে ধরলে অনেক শক্তি কাটাইতেছে। তো সে যে বয়স্ক লোক এমন মনে হয় না। তো এরকম বিহেভ করতেছে আমার সাথে। তো আমার হাত ধরে টেনে টেনে কইতাছে, শুও না, শুও না, সমস্যা কি? শুয়ে পড়ো। আমি বলি, না বাবা, আমি শুবো না। পরে বলতেছে, আচ্ছা আমি বয়ে থাকি, তুমি শুয়ে থাকো, তোমার কষ্ট হইতেছে। পরে অনেকক্ষণই সেদিন বৃষ্টি হলো, তাই উনি যখন উঠে পড়ছে, তাই আমি একটু শুয়ে থাকি। তো আমি আবার শুইলাম। শোয়ার পরে আমার শ্বশুর আমার পাও টিপতেছে। তখন আমি বলি, হ্যাঁ বাবা, আপনি কি করতেছেন? আপনি শুয়েন, আপনার পাও আমি টিপে দিই বলছি। উনি বলে, না আমি টিপে দিতেছি। তখন আমি বলতেছি, আমার হাত পাও ব্যথা হয় নাই যে আপনি টিপে দিবেন। তো আমার ভিতরে ভিতরে অনেক খারাপ লাগছে, সেটা আমি জানি। তো এরকম করতেছে। তো আমি বলি, বাবা আমি আপনার হাত পাও টিপে দিই। তো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টিপে দিবা, তুমি টিপে দাও। তো সে আবার শুইলো। শোয়ার পরে আমি তার হাত পা টিপে দিতেছি, পা টিপে দিতেছি। তো উনি বলে শুধু, আটটু উপর দিকে যাও, আটটু উপর দিকে যাও। তো এমন করতে করতে আমি হাত পা উপর দিকে টিপতে থাকি। তো উনি আমার হাতটা নিয়ে ওনার মুখের কাছে নিয়ে যায়। নিয়ে আমার হাতটা জানি তার মুখের কাছে নিয়ে স্পর্শ করে। আমার মুখের কাছে নিয়ে তাকে স্পর্শ করতে বলে, মানে কিরকম একটা পরশ নেই। তো যাই হোক, আমার খারাপ লাগতেছিল। তো এই অবস্থায় আমার কি করা উচিত? তো সেদিন বললাম যে, বাবা আপনি এখন চলে যান, বৃষ্টি একটু কম কম, না হলে আপনি এখানে শুয়েন, আমি ওপরে যাই শুই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে আমার শ্বশুর বলে, তুমি না কেমন জানি হয়ে গেছো। তো আমি বলি, আমি কিরকম হয়েছি? আমি তো এরকমই। তো এভাবে সেদিন চলে গেল। তারপরে আরেকদিন, তো কদিন ভালোই চলতেছে খাওয়া দাওয়া। ওনার নজরভঙ্গি আমার দিকে বাইরেই চলতেছে। ওনার দৃষ্টি চাওয়া কিরকম জানি একটা। তো আমার নিজের কাছে খুবই খারাপ লাগতো। যে এটা শ্বশুর না জানোয়ার, আমার এরকম মনে হইতাছে। তারপরে রুম থেকে চলে গেল। তারপর আরেকদিন হুট করে আমি বারিন্দায় বসাই, সেখান থেকে ডাক দিয়ে বাজারে নিয়ে আসছে। তখন আমি ঘরে আসলাম, বাজারগুলো ঘরে রাখতেছি, এগুলা এগুলা বলে সে ঘরে ঢুকছে। তো আমি তো আগে বারান্দায় বসেছিলাম, রুম খুলে দিলাম। তো আমি আগে আগে আসলাম দরজা খুলে দিয়া। তো আমার শ্বশুরও আমার পিছন পিছন রুমের ভিতরে আসলো। আয়সা দরজাটা আটকাই দিল। আটকাই দিয়া আমার জোর করে দস্তাদস্তি করে, যাই হোক, আমার সাথে শারীরিক মেলামেশা করে। এখন আমি কি করব? হাসি নিমো না বেশি কামু? আমি বুঝতে পারতাছি না যে আমার সাথে এরকমটা কেন হলো। আসলে আমি পাট খেতে গেছিলাম ঘাস কাটতে, একটা ছাগল পালতাম। তো পাট ক্ষেতের মাঝখানে গাছগুলো অনেক সুন্দর ছিল, লম্বা ছিল। আর এই জন্যই আমি পাট ক্ষেতের ভিতরে যাই। ওই পাট ক্ষেতের মালিক, সে যে সামান্য কিছু ঘাস কাটার জন্য এরকম করবে আমার সাথে, সে যে আমার সব কিছু কেড়ে নিবে বা আমাকে নিঃস্ব করবে, সেটা আমি জানতাম না। ঘাস কাটতে যায় পাট খেতে একা পেয়ে কীভাবে আমার সাথে ঘটে, সেই ঘটনাটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আমি ছোটোবেলা থেকেই পশু পাখির দিকে অনেক পাগল ছিলাম। আর আমি ছাগল পালতাম, কারণ আমার নানি ছাগল পালতো। তো একটা ছাগলের বাচ্চা হয়, সেই বাচ্চাটা আমার অনেক পছন্দ হয়। এরপরে আমি ছাগল পালা শুরু করি। তো কথাই বলে না, ছাগল পালে পাগলে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে এই বাচ্চাটাকে, মানে নিজের সন্তানকেও এভাবে আদর যত্ন দিয়ে পালে না। তো আমি এতটুক স্নেহ দিয়ে আমি ওই ছাগলের বাচ্চাটাকে পালতাম। শিকারি হয়ে গেছিল। তো ওকে তুই আমি শুনু করে ডাকতাম। ও যেখানেই থাকুক না কেন, আমার ডাকে সারা দিত, চলে আসতো। ছোটোবেলা থেকেই আমি যদি কোনো জায়গায় বসতাম, তো আমাকে দেখে চলে আসতো, আমার কোলে বসতো। বলে না, একটা পশুকে কি একটা পাখিকে যদি আপনি পোষ মানান, তো অনেক ভালো পোষ মানে। ওই ছাগলটাও আমার পোষ মানতো। তো ওর জন্যে আমি সবসময় নরম ঘাস নিয়ে আসতাম, আর আমি ওকে সবসময় আদর করতাম। তো দেখা যাচ্ছে যে কখনো ধান খেতের আল থেকে গাছ কাটিয়ে নিয়ে আসতাম, কখনো দেখা যাচ্ছে যে যে জায়গায় ভালো গাছটা কাটতো সেখান থেকে আমি নিয়ে আসতাম। দেখা যাচ্ছে আমি স্কুলে যেতাম, যাওয়ার পথেও আমার একটা গাছ পছন্দ হয়েছে। তো দেখা যাচ্ছে গাছটা সুন্দর হয়েছে, আসার পথে আমি গাছটা চিড়ে বেগে করে নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ছাগলকে খাওয়াতাম। কতটুকু তাকে আমি আদর করতাম। তো একদিন আমার বন্ধর দিন ছিল শুক্রবার। তো শুক্রবারে আমি বলি যে ওর জন্য কটা গাছ কেটে এনে রাখি। দেখা যাচ্ছে যে বেশি করে গাছ কেটে নিয়ে আসলে ও 2-3 দিন খেতে পারবে। তো আমি একটা বস্তা নিয়ে কাছে নিয়ে ক্ষেতের দিকে যাই গাছ কাটতে। ক্ষেতের দিকে যাই যখন ঘাস কাটার জন্য, তো দেখলাম যে ঘুরে ঘুরে কোন জায়গায় ভালো ঘাস আছে, ভালো ঘাস যেখানে আছে আমি সেখানেই যাই। ওই এরপরে আমি পাট ক্ষেতের দিকে যাই। পাট ক্ষেতের মাঝখান দিয়ে একটা আলি আছে, আলির মাঝখানে দিকে অনেক সুন্দর দুবরা গাছ। তো দেখলাম যে বড় বড় গাছ হয়েছে। তো আমি ভাবলাম ওটা কাটে নিয়ে নিয়ে যাই। তারা পাট বুনছে, গাছ তো আর বুনে নেই,
গাছ কাটলে তো আর সমস্যা নেই, কিন্তু ওখানে যে গাছ কাটলে সমস্যা হবে সেটা তো আর আমি জানি না। জানতাম না বিদায় তো আমি গাছগুলা কাটলাম। গাছ কাটা আমার শেষের দিকে, তো আমি বস্তায় ভরলাম, অনেকগুলা গাছ কাটলাম, এক বস্তা গাছ কাটার পরে বস্তার ভরার পর ওই জমির যে মালিক, যার পাট ক্ষেত, আসার পরে সে চিল্লাইতেছে, কে পাট খেতে। তো পরে উনি তো আমার বাবার বয়সী, তো বললাম আঙ্কেল আমি। তো বলে আমি খেয়ে, তুমি পাট ক্ষেতের ভিতরে কি করো? তো আসলে আমি তো গাছ কাটতে আইছিলাম। তো বলে তুমি গাছ কেন কাটলে? সেটা তোমার ভুল হয়েছে, তোমাকে আমি শাস্তি দিব। তখন আমি বললাম আঙ্কেল, আপনি পাট বুনছেন, গাছ তো আর বুনেন নাই। আপনি যদি গাছ বুনতেন তা না বুঝতাম যে না গাছ বুনছে, কাটা যাবে না। সে বলল আমার জমিতে কেউ যদি একটা পাতাও নিতে চায় তাও নিতে পারবে না। তুমি এক বস্তা গাছ কাটছো, তুমি আমার কত বড় ক্ষতি করছো, তুমি কি জানো? এটার ক্ষতিপূরণ দিয়ে যাও। পরে বললাম দেখেন, যখন কাইতে ফেলাইছি তো আপনি গাছটি রাইখা দেন, আমাকে যদি না দেন তো আমার সমস্যা নেই। পরে বলে আমি গাছ দিয়ে কি করব? যেটা তুমি কেটে ফেলেছো সেটা দিয়ে আমি কি করব? তাহলে আমি কি করতে পারি? আমি কিভাবে ক্ষতিপূরণ দিব? সে বলল ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনেক কিছুই আছে তোমার কাছে, তুমি যদি চাও। তো আমি বললাম আমার কাছে কি আছে, একটা বস্তা আর একটা কাঁচি ছাড়া কিছুই নাই। তো সে বলে বস্তাটাই কাজে আসবে। তো আমি বললাম বস্তায় কাজে আসবে মানে কি বলেন আপনি? তো সে আমাকে প্রস্তাব দেয়, তাহলে যদি আমি 5-7 মিনিট সময় দিই তাহলেই হবে। তো আমি বললাম দেখেন আমি কিন্তু চোর না, এমন কিছু চুরি করি নাই তার জন্য আপনি এত বড় শাস্তি আমাকে দিবেন। আসলেও আমি গাছ কাটছি না জেনে, যদি জানতাম। তো যাই হোক, আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে না আমি তোমাকে ক্ষমা করবো না। পরে সে আমার সাথে অনেক রাগারাগি করে, খারাপ ব্যবহার করতেছে যে গাছ ক্ষেতের ভিতরে তুমি পাট ক্ষেতের মধ্যে এসে গাছ কাটতেছো, তোমার এখন গাছের সাথে বাইন্ধে রাখবো, তোমাকে এটা করবো সেটা করবো, পোলা পান্ডাই খানমু, মানে আমাকে নানান রকমের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তখন আমি কি করবো বুঝতেই পারতেছি না। আমি তো ভুল করে ফেলছি, মানে আমি তার জমিনে তার ক্ষেতে গাছ কেটে ফেলছি, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। তো আসলে সে যে আমার সাথে এটা করবে এটা তো মেনে নেওয়া যায় না। পরে আমি না করলাম, না করার পরে সে বলে না, ওখানে 2-3টা পোলাপানকে সে ফোন দেয়, একটা মেয়ে আছে, তোরা আইন 2-3 জন মিললে ওকে সাহায্য করি। তখন আমি বয়ে কি করব বুঝতেই পারতেছি না। তখন আমি বললাম দেখেন আঙ্কেল, যেটা হওয়ার হয়ে গেছে, আপনি কাউকে ফোন দেওয়ার দরকার নেই, ফোন দিতে হবে না, আপনি যেটা বলতেছেন সেটাই আমি রাজি। তো সে বলতেছে ওখানে আর কই আর যাইবা, চলো আমার খেতে যাই, ভিতরে যাই পাট ক্ষেতের ভিতরে। তখন বলতেছে আঙ্কেল আজকে না। তখন সে বলতেছে না এগুলো কাজ বাকি হয় না। তো বলে আমি কিন্তু আবার পোলাপানকে ফোন দিলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি হলাম। হয়তো ভাবলাম 5-7 মিনিটের ব্যাপার, ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আসলেও সমস্যাটা অন্য জায়গায়। আমি যখন তার সাথে পাট ক্ষেতের ভিতরে গেলাম, কিছুটা পাট ভেঙে আমরা বিছানাও করলাম, সব কিছু যখন রেডি, কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। যখন তার নিজের লুঙ্গিটা খুলে ফেললো, আমি পুরো অবাক। একটা মানুষের সর্বনিম্ন 8 ইঞ্চি 9 ইঞ্চি ওনার ঠা 10-11 ইঞ্চির উপরে ছিল, আর এত মোটা ছিল, লুকটা যেমন দেখতে খালো তার জিনিসটাও খালো।